শেষ এক সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন জায়গায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারত সরকারের আনা নতুন 4টে লেবার কোড। ঐতিহাসিক এক পরিবর্তন এক্ষেত্রে ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু করা হয়েছে। কিন্তু এই নতুন 4টে লেবার কোডে এমন কি আছে যে হঠাৎ করে এত বিতর্কের সম্মুখীন ভারত সরকারকে হতে হচ্ছে? এটা আসলে কতটা ভালো কিংবা কতটা খারাপ, আজকে এই ভিডিওতে আমি সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করব এই 4টে লেবার কোড আসলে কিভাবে ভারতের ভবিষ্যৎকে বদলে দিতে পারে সে বিষয়ে। ভিডিওটি শেষ অবধি দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমরা সাধারণত জিওপলিটিক্যাল বহু টপিক নিয়ে আলোচনা করি, কিন্তু এই যে টপিক নিয়ে আজকে আলোচনা করব তার কিন্তু লং টার্ম একটি বেনিফিট ভারতের ইকোনমিক্যাল সেক্টরেও কিন্তু পড়বে, তা 100% আপনারা নিশ্চিত থাকতে পারেন। প্রথমত, লেবার কোড ওরিয়েন্টেড ভারত কিন্তু এর আগে যে আইনগুলো মেনে চলতো সেটি হলো 29টি লেবার লজ, এবং এটি কিন্তু স্বাধীনতার সময় তৈরি হয়েছিল। ফলে বুঝতেই পারছেন 1947-এর আশেপাশে তৈরি হওয়া 39টি লেবার লজ মেনে বর্তমান সময়ে লেবার ইন্ডাস্ট্রি কখনো চলতে পারে না। কারণ সময়ের সঙ্গে সঙ্গে এমন কিছু পেশা আমাদের এই ভারতবর্ষে তৈরি হয়েছে যেগুলো কিন্তু স্বাধীনতার সময় ছিল না। উদাহরণস্বরূপ আপনারা জোম্যাটো বা সুইগির ডেলিভারি বয় রিলেটেড এই কাজ কর্ম পদ্ধতিটাকে ভাবতে পারেন। স্বাধীনতার সময় যে লেবার ল তৈরি হয়েছিল সেই লেবার ল এর আঙিনায় কি জোম্যাটো, সুইগি কিংবা যারা র্যাপিডো ড্রাইভার তাদের পেশাটাকে ঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব বা জাজমেন্ট দেওয়া সম্ভব? নিঃসন্দেহে নয়। তাই ভারত সরকারের মনে হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু যদি যেমন পরিবর্তন হয়, এই লেবার লগুলোকেও মডিফাই করা প্রয়োজন, আধুনিক করা প্রয়োজন। এবং 29টি লেবার ল যেভাবে কমপ্লিসিটি বাড়িয়েছিল সেগুলোকে ছোট করে একটার সঙ্গে একটা মার্চ করে কিছুটা মডিফাই করে নতুন লেবার ল আনা প্রয়োজন। এবং ভারত সরকারের পক্ষ থেকে 4টি নতুন লেবার ল ওরিয়েন্টেড কিন্তু আইন আমাদের এই ভারতে নিয়ে আসা হয়েছে, সেগুলোই কিন্তু জানা সকলের প্রয়োজন। প্রথমত 4টের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটাকে বলা হচ্ছে ওয়েজ কোড। সেকেন্ড যেটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেফটি এবং ওয়েলফেয়ার কোড। 3 নম্বর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। 4 নম্বর সোসাইটি সিকিউরিটি বা সোশ্যাল সিকিউরিটি। এই 4টে নতুন ল ভারত সরকারের পক্ষ থেকে আনা হয়েছে। দেখুন, এর আগে যে লগুলো ছিল, আপনারা যদি এই লয়ের সঙ্গে নতুন লগুলো তুলনা করেন দেখবেন কিছু জায়গায় কিছু পরিবর্তন এসছে, এবং এটাকে বলা হচ্ছে বিগেস্ট চেঞ্জ স্বাধীনতার পরে। এবার প্রথমে যদি আপনারা দেখেন যে এই রিফর্মেশনটা কেন প্রয়োজন হলো, দেখুন আগের যে লগুলো ছিল সেটি কিন্তু আউটডেটেড ল এবং ফ্র্যাগমেন্টেড ছিল এবং ওভারল্যাপিং ছিল। ভারত সরকারের কেন্দ্রীয় 29টা লেবার লয়ের পাশাপাশি বহু রাজ্য নিজেদের মতো করে লেবার ওরিয়েন্টেড একাধিক আইন কিন্তু মেনে চলতো। ফলে একটার ঘাড়ে একটা উঠে যেত, জাজমেন্ট ঠিক করে দেওয়া পসিবল হতো না, কোনো ডিসপুট হলে সেই ডিসপুটের সলিউশন পাওয়া যেত না। সব মিলিয়ে একটা আইনের সঙ্গে একটা আইন এতটাই বৈষম্য তৈরি করেছিল, ফলে পুরো বিষয়টা কিন্তু জটিল করে তুলেছিল ক্রমশ। ফলে বিজনেস অনেকটা কমপ্লেক্স হয়ে যেত, এবং যারা বিজনেসম্যান তাদের উপরেও কিন্তু কিছু ক্ষেত্রে বার্ডেন এসে পড়তো, কারণ 29টি ডিফারেন্ট ল মেনে চলা একটা কোম্পানির পক্ষে, একটা ইন্ডাস্ট্রির পক্ষে কার্যত কিন্তু অত্যন্ত অসুবিধা ছিল। পাশাপাশি সেই লেবার লয়ে ইনফর্মাল যারা স্টাফ ছিলেন, এমপ্লয়িজ ছিলেন, তাদের কোনো দিশা দেখাতে পারতো না। গিগস এবং প্ল্যাটফর্ম সেক্টরের জন্য সেই লয়ে কিচ্ছু বলা ছিল না, কারণ অত্যন্ত পুরনো একটি ল। ফলে এই আউটডেটেড লটাকে বদলানোর কিন্তু প্রয়োজন ছিল। আর মডার্নাইজ যদি করা না যায় তাহলে গ্লোবাল ইনভেস্টমেন্ট কখনো অ্যাট্রাক্ট করা সম্ভব নয়, তা কিন্তু ভারত সরকার বুঝেছে। এবার প্রথম যে লটার কথা আমি আজকে আপনাদের বলবো সেটাকে বলা হচ্ছে কোড অন ওয়েজ 2019, অর্থাৎ 2019 সালে ভারত সরকার প্রথম এই বিলটি কিন্তু আনেন, এবং একে বলা হচ্ছে ওয়েজ কোড। এখানে মিনিমাম ওয়েজের কথা বলা হয়েছে, অর্থাৎ সমস্ত কর্মচারীকে যে কোনো রাজ্যেরই হোক একটি নির্দিষ্ট সংখ্যক স্যালারি কিন্তু দিতেই হবে তার নির্দিষ্ট কোম্পানিকে, সে যে রাজ্যেরই হোক। ভারত সরকার কিন্তু এই মাপকাঠিটি নিজেদের মতো করে বেঁধে দেবেন। সেকেন্ড যেটা বলা হয়েছে পেমেন্ট অফ ওয়েজ, অর্থাৎ নির্দিষ্ট সময়ে তাকে কিন্তু স্যালারি দিতে বাধ্য থাকবে ইন্ডাস্ট্রিগুলো, এবং মাসের 7 তারিখের মধ্যে সেই স্যালারিটি দিতে হবে, যা ভারত সরকারের এই নতুন আইনে কিন্তু স্পষ্ট লেখা হয়েছে। ইকুয়াল রেমুনারেশন, অর্থাৎ এই স্যালারি ওরিয়েন্টেড একটা সাম্যতা
বজায় রাখতে হবে ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের, তা কিন্তু এই আইনে স্পষ্ট বলা হয়েছে। দেখুন এই মুহূর্তে এই লয়ে কি কি গুরুত্বপূর্ণ ফিচার্স আছে। প্রথমত যেটা আছে সেটাকে বলা হচ্ছে ন্যাশনাল ফ্লোর মিনিমাম ওয়েজ, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো রাজ্যেরই হোক, আপনাকে মিনিমাম ওই ওয়েজটা আপনার কর্মচারীকে দিতে হবে। সে মুম্বাই হোক কিংবা চেন্নাই হোক কিংবা কলকাতা হোক, সরকার স্বীকৃত ওই মানে স্যালারিটি কর্মচারী যেন পায়, এই অধিকারকে সুনিশ্চিত করছে কিন্তু এই ওয়েজ অফ কোড ল। পাশাপাশি টাইমলি মেনটেন করতে হবে, পেমেন্ট ঠিকঠাকভাবে দিতে হবে, এবং বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যা আমরা শুনতে পাই যে কাজ করিয়ে পয়সা দেওয়া হচ্ছে না, এবার যদি এই ধরনের প্রবণতা তৈরি হয় তাহলে কিন্তু আইনের দ্বারস্থ হতে পারবেন কর্মচারীরা। এটা কিন্তু এই লয়ে পরিষ্কার বলা হয়েছে, এবং এই ল কিন্তু মেনে চলতে বাধ্য অর্গানাইজড এবং আনঅর্গানাইজড দুপক্ষই। পাশাপাশি এর আগে যে লগুলো ছিল সেগুলো দেখবেন অত্যন্ত কমপ্লেক্সড। এই ওরিয়েন্টের যে লগুলো এর আগে ছিল সেটাকে বলা হচ্ছে মিনিমাম ওয়েজ অ্যাক্ট 1948, পেমেন্ট অফ ওয়েজ অ্যাক্ট 1936, পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট 1965, ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট 1976। এই লগুলোকে মার্চ করে একটি ল এখন ভারত মেনে চলবে, সেটাকে বলা হচ্ছে ওয়েজ অফ কোড 2019। পাশাপাশি সেকেন্ড যে পরিবর্তনটি করা হয়েছে তাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2020। এখানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সকলের জানা উচিত তা হলো ট্রেড ইউনিয়ন রিলেটসের একাধিক নতুন আইন আনা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট যদি হয় সেগুলোর সমাধান এই লটি করবে। স্ট্রাইকস এবং লকআউটের ক্ষেত্রে কি নির্দিষ্ট ভাবে চলা উচিত কর্মচারী এবং মালিকদের, সেই দিশা আমাদের এই আইনটি দেখাবে। এবং লে আপস এবং ক্লোজার রিলেটেড একাধিক পরিবর্তন কিন্তু এই আইনে করা হয়েছে। এর আগে ছিল যদি আপনার কাছে কর্মচারীর সংখ্যা 100 থাকে তাহলে আপনি একসঙ্গে সকলকে ছাঁটাই করতে পারবেন, কিন্তু এখন এই সংখ্যাটা বাড়িয়ে 300 অবধি করা হয়েছে। অর্থাৎ আপনার কর্মচারীর সংখ্যা যদি 300 হয় তাহলে আপনাকে ছাঁটাই করার জন্য কোনো গভর্নমেন্টের পারমিশন নিতে হবে না। উল্লেখযোগ্য পরিবর্তন, আগে ছিল 100, এখন হলো 300। ফলে এই আইনটি নিঃসন্দেহে মালিক পক্ষের কাজকর্মকে অনেক বেশি ফ্লেক্সিবল করবে। পাশাপাশি ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একাধিক বদল আনা হয়েছে, এবং কিছু ক্ষেত্রে কিছু জিনিসের ডেফিনেশনকে স্ট্যান্ডার্ডাইজড করা হয়েছে। মানে ওয়ার্কার্স কারা, এমপ্লয়ি কারা, এমপ্লয়ার্স কারা, এদের নির্দিষ্ট যে ডেফিনেশন সেগুলো কিন্তু আইনত নতুন করে মডার্নাইজড করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। পাশাপাশি এই মুহূর্তে কালেকটিভ বার্গেনিং এবং ইউনিয়ন রেকগনাইজেশনের যে রুলস আছে সেগুলোকেও মডিফাই করা হয়েছে। অর্থাৎ আগে যেভাবে ইউনিয়ন চলতো সেগুলো আগে এখনকার মতো চললে হবে না, এবং কালেকটিভলি ইউনিয়নকে অ্যাক্ট করতে হবে যেন দুপক্ষই একটা সমাধান সূত্রে পৌঁছতে পারে, তা কিন্তু এই নতুন আইনটি আমাদের দিচ্ছে বা বলছে। আগের যে আইন এই সংক্রান্ত ছিল সেটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্ট 1947, ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926, ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট অ্যাক্ট 1946। এখন সেটাকেই বদলে আমরা কিন্তু একভাবেই বলবো ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন কোড 2020। 3 নম্বর যে বদলটি এসছে সেটাকে বলা হচ্ছে কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020 অ্যাক্ট। অর্থাৎ এক্ষেত্রে কর্মচারীদের নির্দিষ্ট সিকিউরিটি পারপাসে যে জিনিসগুলো প্রয়োজন সেই বদলটা কিন্তু এই আইনটি সুনিশ্চিত করছে। যেমন ইপিএফ, ইএসআইসি এবং গ্র্যাচুইটি, আপনারা জানেন প্রভিডেন্ট ফান্ড, ম্যাটারনিটি বেনিফিটস, গিগ এবং প্ল্যাটফর্ম ওয়ার্কার্সের জন্য নির্দিষ্ট সিকিউরিটি, আনঅর্গানাইজড সেক্টর ওয়েলফেয়ার স্কিম। ফলে এই পার্টিকুলার আইনটি কর্মচারীদের আপব্রিঙ্গিং এর কথা বলছে, এবং গুরুত্বপূর্ণ একাধিক সলিউশন কিন্তু এই আইনটি দিচ্ছে। যদি কি ফিচার্স দেখবেন এই প্রথমবারের জন্য আমাদের গিগ ওয়ার্কার্সদের লিগাল রেকগনাইজড করলো এই আইনটি। এর আগে সুইগি, জোম্যাটো ডেলিভারি বয় কিংবা যারা র্যাপিডো চালায় তাদের কিন্তু কোনো লিগাল রেকগনাইজেশন ছিল না, কিন্তু এই আইন কিন্তু প্রথমবারের জন্য লিগাল রেকগনাইজেশন এদেরকে করলো। পাশাপাশি সোশ্যাল সিকিউরিটি ওরিয়েন্টেড পোর্টেবিলিটি কিন্তু এই আইনটি নিয়ে এলো। অর্থাৎ যে কোনো রাজ্যে যদি আপনি মুভও করেন আপনি নির্দিষ্ট সিকিউরিটি পারপাসে যে সকল গ্র্যাচুইটি পাওয়ার কথা আপনি কিন্তু পাবেন। পাশাপাশি আনঅর্গানাইজ সেক্টরের ওয়াইড কভারেজ কিন্তু এই আইনটি আপনাদের দিচ্ছে। ফলে সব মিলিয়ে অত্যন্ত সিকিউর এবং মডার্নাইজড
একটি আইন ভারত সরকার কিন্তু কর্মচারীদের কথা ভেবে নিয়ে এলো। এর আগে এই সংক্রান্ত একাধিক আইন কিন্তু সরকারের ছিল। সেটাকে বলা হচ্ছে এমপ্লয়ার্স প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট 1952, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট 1948, ম্যাচুরিটি বেনিফিট অ্যাক্ট 1961, পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972, বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যাক্ট। এই আইনগুলো সামারাইজড করে একটি আইন এখন থেকে ভারত সরকার মেনে চলবে, তাকে বলা হচ্ছে কোড অন সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট 2020। 4 নম্বর যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেই অ্যাক্টটিকে বলা হচ্ছে অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড 2020। অর্থাৎ বুঝতেই পারছেন কর্মচারীদের হেলথ ওরিয়েন্টেড একাধিক বদল ভারত সরকার চাইছে এবং সেটাকেই কিন্তু ইমপ্লিমেন্ট করা হলো এই আইনের দ্বারা। মেন কভারেজ হলো সেফটি এবং হেলথ স্ট্যান্ডার্ড, ওয়ার্কিং কন্ডিশনকে আপগ্রেড করা এবং ফ্যাক্টরিজ মাইন বা বিভিন্ন ক্ষেত্রে যারা একটু দুষ্কর কাজ করেন তাদের সেফটির কথা ভাবা হয়েছে এই আইনে, এবং কন্ট্রাক্ট লেবার এবং মাইগ্রেন্ট ওয়ার্কারদের স্বাস্থ্যের কথা এবং ভবিষ্যতের কথা কিন্তু এই আইন সুনিশ্চিত করছে। যদি কি ফিচার্স দেখেন তাহলে দেখবেন ইউনিফর্ম সেফটি নর্মস সকলকে মেনে চলতে হবে, এবং যারা বিভিন্ন দুষ্কর কাজ করেন, যারা মাইগ্রেন্ট ওয়ার্কার কিংবা যারা কন্ট্রাক্ট লেবার, তাদেরকে অ্যানুয়াল ফ্রি মেডিকেল চেক আপের আওতায় আনতে হবে, এবং ওম্যান ক্যান ওয়ার্ক নাইট শিফট, কিছু নির্দিষ্ট পারপাস আছে যদি এবং নারীরা এখন অফিসিয়ালি নাইট শিফট করতে পারে। এমনকি কন্ট্রাক্টরদের যে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া সেটাকেও কিন্তু অনেক বেশি সিম্পলিফাইড করা হয়েছে। আগে 1 বছরের কন্ট্রাক্ট রিনিউ করতে হতো, এখন 5 বছর অবধি এই কন্ট্রাক্ট ভারত সরকার তাদেরকে দেবে। ফলে দুজনেরই এই আইন কিন্তু অত্যন্ত সহজ করে ফেলেছে, এবং আপনারা বুঝতে পারছেন সেফটি ভায়োলেন্ট ওরিয়েন্টেড একাধিক বদল এই আইন কিন্তু আমাদেরকে দিচ্ছে। ফলে এর আগে ভারত সরকার কোন কোন আইন ফলো করতো সেটাকে বলা হচ্ছে ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948, মাইন্স অ্যাক্ট 1952, কন্ট্রাক্ট লেবার অ্যাক্ট 1970, ইন্টারস্টেট মাইগ্রেন্ট অ্যাক্ট 1979 এবং প্ল্যান্টেনেন্স লেবার অ্যাক্ট 1951। অর্থাৎ এই আইনগুলো সামারাইজড করে ভারত সরকার এবার একটাই আইন মানবে, তাকে বলা হচ্ছে অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড 2020। এই যে বদল তা কিন্তু কর্মচারীদের জন্য ভালো হচ্ছে, আবার যারা কোম্পানির মালিক অর্থাৎ এমপ্লয়ার্স যারা চাকরি দেয় তাদেরও কিন্তু সুবিধা হচ্ছে। কর্মচারীদের জন্য কি কি ভালো হচ্ছে, কারণ ভারত সরকার মিনিমাম ওয়েজ কনফার্ম করছে, টাইমলি পেমেন্টকে কনফার্ম করছে, যারা আনঅর্গানাইজড সেক্টরে কাজ করছেন তাদেরকে লিগালাইজড করছেন, গিগ প্ল্যাটফর্ম ওরিয়েন্টে যারা কাজ করছেন মানে সুইগি জোম্যাটো রিলেটেড যারা কাজ করছেন তাদেরকেও আইনের আওতায় আনে তাদের মেডিকেল বেনিফিটস দেওয়া হচ্ছে, এবং পিএফ ইএসআই কিভাবে পাওয়া যায় সেই চেষ্টাও কিন্তু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, এবং সর্বোপরি মেডিকেল সেফটির কথা সকলের ভাবা হচ্ছে। এবার মালিক পক্ষের কি সুবিধা হচ্ছে, সব থেকে বড় সুবিধা হচ্ছে এর আগে মালিক পক্ষ 100 জন যদি কর্মচারী থাকতো তাহলে তাদেরকে ছাঁটাই করতে পারতেন, 100-র বেশি হলে সরকারের পারমিশন নিতে হতো। এখন থেকে সংখ্যাটা 300 কিন্তু করা হচ্ছে, যা অত্যন্ত ইম্পর্টেন্ট। পাশাপাশি 4টে নতুন আইন আগের 29টার থেকে অনেক বেশি সহজ, ফলে এর আগে মালিকরা যেরকম কমপ্লিসিটিতে ভুগতেন, বিভিন্ন সমস্যায় পড়তেন, এবার কিন্তু সেই সমস্যায় তাদের পড়তে হবে না। সিঙ্গেল রেজিস্ট্রেশন, সিঙ্গেল লাইসেন্স, এগুলো কিন্তু নিঃসন্দেহে কোম্পানির যে স্ট্রাকচার সেটাকে অনেক বেশি সহজ করবে। অর্থাৎ এই আইন ভারতের ইতিহাসের এক ঐতিহাসিক আইন, ঐতিহাসিক নিয়ম, এবং কিভাবে এগুলো ইমপ্লিমেন্ট করার পর ভারতের সমাজ ব্যবস্থায় কিভাবে পরিবর্তন আসে এবং কতটা পরিবর্তন আসে তা জানার জন্য কিন্তু অপেক্ষা সকলকেই করতে হবে। আমার মনে হয় সহজ ভাষায় আপনাদেরকে বোঝালাম ভিডিওটি। যদি মনে হয় এই রিলেটেড আরো কোনো প্রশ্ন আছে কমেন্টে জানাবেন, আমি পরের পর্বে নিঃসন্দেহে আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।